আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, রাজনীতি খুব সহজ নয়। আমরা যদি আবার বলি যে ক্ষমতার কথা যদি আমরা বলি, ক্ষমতা পাওয়া যতটা সহজ, ক্ষমতা ধরে রাখা কিন্তু ততটাই কঠিন। সেটি হয়তোবা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা হয়তোবা ঠিক বুঝে উঠতে পারেননি যে ক্ষমতার জ্বালা যে কেমন। দেখুন দর্শক, আজকেই একটি বিষয় হঠাৎ করে সামনে এসছে এবং গত ২ দিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সারা দেশে। সেটি হচ্ছে গত আগস্টে বন্যা শুরু হওয়ার পর বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও বিভাগীয় পর্যায়ে ভ্রমণ শুরু করলে ত্রাণের টাকার হিসাব নিয়ে শুরু হয় সমালোচনা। যদিও গত ৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে হিসাব দেওয়া হয়েছিল। এই সমালোচনার জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রাণের অবশিষ্ট টাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের বিশেষ অ্যাকাউন্টে জমা রয়েছে। এই ৩ জনের সম্মিলিত সিগনেচার ছাড়া সেই টাকা তোলা যাবে না। নাম্বার 1 আমার প্রশ্ন, কে এই শিক্ষক? নাম্বার ২, এই নারী শিক্ষার্থী কে? ৩, এই আরেকজন যে ছাত্র সে কে? এখন এটি একটি নরমাল বিষয়, একদম ভাবনার বিষয় যে অবশ্যই আমি আমার টাকা আমার বিশ্বস্ত কাউকে ছাড়া কিন্তু আমি টাকা রাখবো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই টাকা অবশ্যই ছাত্র সমন্বয়কদের বাহিরে অন্য কোনো ছাত্রকে দেননি, এটি আমার বিশ্বাস এবং আমি এটি বলছি। এখন আমি জানতে চাইছি, হাসনাত আব্দুল্লাহ সে ব্যাংকের স্টেটমেন্টটি কি প্রকাশ করবেন কিনা? যদি ব্যাংকের স্টেটমেন্টটি প্রকাশ করেন তবেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ এই যে জনমনে এই প্রশ্ন, এই যে বাংলা ট্রিবিউনেই কিন্তু বলা হচ্ছে যে এই যে গত আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও বিভাগীয় পর্যায়ে যেভাবে ভ্রমণ শুরু করেছেন, সেই ভ্রমণে তারা টাকা কোথায় পাচ্ছে এবং বেশ আমিও ২-৩ টে এপিসোড করেছি তাদের নিয়ে। সেইখানেও কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে তারা যে এই যে গাড়ি দিয়ে ঘুরছে ফিরছে, তারা এত টাকা কোথায় পাচ্ছে? ইভেন আমি গতকালকে একটি কথা শুনেছি, একজন নারী সমন্বয়ক, তার হাতে খুব দামি একটি ব্যাগ এবং সেই ব্যাগ তিনি কোথায় পেয়েছেন? অথচ তার লাইফস্টাইল যদি আমরা আগে দেখি, তার তেমন একটা লাইফস্টাইল কিন্তু ঐরকম কিছু ছিল না। বাট এখন কিন্তু তার লাইফস্টাইল হয়ে গেছে ভিন্ন। সো এইভাবেও কিন্তু অনেকে মন্তব্য করছেন এবং আমি চাই সেই মন্তব্যের জবাব হাসনাত আব্দুল্লাহ ব্যাংক স্টেটমেন্টের থ্রুতে আপনার এটি মানে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করে সেটির জবাব অবশ্যই তিনি দিয়ে দিবেন। কারণ আমি যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে, একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী, একজন ছাত্র, এইভাবে মানে জনতা তার টাকার হিসাব জানতে চাইছে না। তার কারণটি কি? আপনাকে এই জায়গাটিতে বুঝতে হবে। দেখুন, যেটি বলা হচ্ছে গত আগস্টে বন্যা শুরু হওয়ার পর ত্রাণ সংগ্রহ করা হয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, গত আগস্টে যেই ত্রাণ দেওয়ার জন্য যেই টাকা সংগ্রহ করা হয়েছে, এখন সেই বন্যা শেষ হয়ে আবার কিন্তু আপনার কক্সবাজার, তারপর আরো কি মানে কক্সবাজার জেলার থেকে নিয়ে অনেক জায়গায় কিন্তু আবার ভেসে গেছে এবং সেখানে কিন্তু আবার নতুন করে বন্যা কিন্তু শুরু হয়েছে। আমরা যদি গত কক্সবাজারে দেখি, আমি কিছুদিন আগে দেখেছি ৬ জন এক জায়গায় মানে একই এলাকায় একই জায়গায় ৬ জন মারা গেছে। এই যে পাহাড় ধসে। তো এই যে কক্সবাজারে যে অবস্থা, নতুন করে বন্যা শুরু হয়েছে কিন্তু তাদের ত্রাণ কার্যক্রম কি জনগণ দেখতে পেরেছে কিনা সেটি নিয়েও একটি প্রশ্ন উঠেছে যে তারা কোথায় ত্রাণ দিল, কিভাবে ত্রাণ দিল? তারা ত্রাণ না দিয়ে তারা বিভিন্ন জেলা উপজেলায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন বিভাগে ঘুরে বেড়াচ্ছে এবং সেই টাকা কোথায় গেছে? ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে, আপনি দেখুন তিনি যেই গঠনমূলক সমালোচনার কথা বলছেন, উনি গত শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে আহ, বলেন গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে আগ্রহী বলেও জানান। এছাড়াও খুব তাড়াতাড়ি ত্রাণের টাকা নিয়ে অডিট রিপোর্ট পেশ করার কথাও বলেছেন। এটি খুবই সুন্দর একটি কথা এবং এটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এই ত্রাণের টাকার অডিট খুব দ্রুততম সময়ের মধ্যে করা উচিত এবং সেটি জনগণের সামনে তুলে ধরলেই
যারা সমালোচনা করছে তাদের সেই সমালোচনা কিন্তু বন্ধ হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ এটি বাংলাদেশ। বাংলাদেশে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটতে পারে। কারণ ইতিমধ্যে আমরা দেখছি সার্জিস আলম, তারপর হাসনাত আব্দুল্লাহ তারা যেভাবে বক্তব্য তুলে ধরেছেন বা যেভাবে তারা বক্তব্য দিচ্ছেন সেটি মোটেও সুখকর নয়। দেখুন দর্শক, আমি একটি কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আমি জানি না হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসরা আমার কথা শুনছেন কিনা, আর তাদের সামনে হয়তো বা আমি কিছুই না, আমি একদমই নগণ্য একজন ব্যক্তি, একজন নগণ্য সাংবাদিক, খুবই ছোট মানুষ আমি। আমি হয়তো বা আমি 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 আসলে বুঝার চেষ্টা করছি। আমি এইভাবে যে গত আপনার কিছুদিন যাবৎ যেভাবে তাদের নিয়ে সমালোচনা হচ্ছে, এবং আজকে আমি হাসনাতকে বলতে শুনলাম কোনো একটি টিভি মিডিয়াতে, আমি বলতে শুনেছি তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল তারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলবেন কিনা, তখন তার জবাবে হাসনাত বলেছেন যে কিছুদিন আগে, মানে হাসনাত বলছেন যে কিছুদিন আগে তিনি একটি ফ্রেম দেখেছেন, সেই ফ্রেমের মধ্যে ওবায়দুল কাদের, ইনু সহ আওয়ামী লীগের আরো অনেক নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন, এবং এখন একটি ফ্রেমে নাহিদ, আসিফ, সার্জিস সহ আরো যারা সমন্বয়ক রয়েছে তারা এক ফ্রেমে দাঁড়িয়ে আছেন। এখন উনি জানতে চাইছেন যে জনগণ কাকে বেছে নিবে, ওই ফ্রেমটিকে বেছে নিবে যে ফ্রেমটিতে ওবায়দুল কাদের, ইনু ওরা ছিল, নাকি এই ফ্রেমটিকে বেছে নিবে যেখানে সমন্বয়করা ছিল। দেখুন, আমার কাছে যেটি মনে হয় যে এই মুহূর্তে এমন এটি রাষ্ট্র, এটি আমার কাছে মনে হচ্ছে এটি রাষ্ট্র, এবং রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে একটি অভিজ্ঞতার প্রয়োজন আছে। মানে আমি কোথাও যে আপনার আন্দোলন করলাম, একটি আন্দোলন সফল হয়ে গেল, তার মানে এই নয় যে আমি রাষ্ট্র পরিচালনাতে সক্ষম রয়েছি। দেখুন, আমি আমি যদি আরো একটি সংবাদের বিষয় আপনাদের সাথে আলোচনা করি, যেমন আজকেই বিএনপি কি করেছে, আপনার বিএনপি আজকে একটি তালিকা প্রকাশ করেছে যে এই অভ্যুত্থানে আপনার শহীদ ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন বিএনপির, এটি প্রকাশ করেছে মির্জা ফখরুল। এবং আপনারা খুব ভালো করে বুঝার চেষ্টা করেন, এবং তাদের নাম, ঠিকানা সবকিছু সহ মির্জা ফখরুল বিএনপির ওয়েবসাইটে আপলোড করে দিবেন বলেও তিনি জানিয়েছেন। আমি যদি সংবাদটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। জুলাই আগস্ট গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র দেশে শহীদ হয়েছে ৮৭৫ জন, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এবং ফখরুল বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন ৮৭৫ জন, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ সব শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এক বিশাল অংশ যে বিএনপিরই নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। দেখুন, এটি কিন্তু একটি রাজনৈতিক চাল, এবং বিএনপি কিন্তু খুব ভালোই খেলেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এটিই হচ্ছে অভিজ্ঞতা। হাসনাত আব্দুল্লাহ সহ যারা মনে করছে যে তারা রাষ্ট্র পরিচালনার জন্য আসলে খুবই রেডি, আসলে তারা ভুল করছেন। তারা রাষ্ট্র পরিচালনার জন্য মোটেও রেডি নয়। আমার কাছে যদি কেউ প্রশ্ন করে আমি এই মুহূর্তে আম কাকে ভোট দিব বা এই মুহূর্তে আমি কাকে ক্ষমতায় চাই, ডেফিনেটলি আমি বলবো যে অভিজ্ঞ কোনো দল ক্ষমতায় আসুক। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের বৃহৎ দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এন্ড বিএনপি, এবং ডেফিনেটলি আওয়ামী লীগকে তো এই মুহূর্তে জনগণ মেনে নিবেই না, বরং আমি বিএনপিকেই এগিয়ে রাখছি এই জায়গাটিতে, এবং তারপর আমি জামায়াতকে এগিয়ে রাখছি, আমি জাতীয় পার্টিকেও এগিয়ে রাখছি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, এই যে গত ৩০ বছর, ৩৬ বছর বা ৪০ বছর যাবৎ যে দলটি দেশের মধ্যে আছে, এবং যারা ২-৩ বার দেশের ক্ষমতায় ছিল, আমি তাদের সামনে আমি আমার নিজেকে কিভাবে খুব বড় দেখাই, সেটি আমার আসলে বোধগম্য নয়। আমাকে আগে বুঝতে হবে এই যে আপনার ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপি। তো আপনার এই মেসেজটি দিয়ে বিএনপি কি বুঝাতে চাইছে? আপনারা কি দর্শক বুঝতে পারছেন? আমি তো দেখতে পাচ্ছি এখানে বিএনপি একটি মেসেজ দিয়েছে যে
এই যে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলন, এই যে 5 লাখ 10 লাখ মানুষ বাংলাদেশের যে যে প্রান্ত থেকে ঢুকেছে, সবাই কি ছাত্র ছিল? সবাই ছাত্র ছিল? আমার কাছে তো মনে হয় না যে সবাই ছাত্র ছিল। সেখানে ছাত্র ছিল, সেখানে জনতা ছিল, এবং একটা বিশাল অংশ কিন্তু আপনার জামাত ছিল, শিবির ছিল, বিএনপির নেতাকর্মীরা ছিল, আপনার ছাত্রদল, যুবদল থেকে নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় যারা আছে, সবাই একত্রে সম্মিলিতভাবেই কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে তারা দেশ থেকে সরিয়েছে। এখন হাসনাত আব্দুল্লাহরা যদি মনে করেন যে তাদের একক আন্দোলনে, হ্যাঁ, এটি সত্যি কথা যে তারা একটি আন্দোলন শুরু করেছে এবং অর্গানাইজড ওয়েতে তারা সেই আন্দোলনটি করেছে, এবং একটা পয়েন্টে যে কিন্তু এই আন্দোলনটি আর তাদের ছিল না, এই আন্দোলনটি কিন্তু রাজনৈতিক আন্দোলন হয়ে গেছিল, এবং এই আন্দোলনটির মধ্যে কিন্তু নানান শ্রেণী পেশার মানুষ ঢুকে গেছে, এবং ঠিক তারপরেই কিন্তু এই আন্দোলনটি সফল হয়েছে। যদি আমরা রিপোর্টটি দেখি তাহলে এই রিপোর্টের পর্যালোচনা কিন্তু এইভাবেই করা হয়। অতএব হাসনাত আব্দুল্লাহ তিনি যদি মনে করেন যে একটা রাজনৈতিক দল খুললাম আর আমি রাষ্ট্র ক্ষমতায় আমরা চলে যাব, বা যে স্বপ্নটি তারা দেখছেন, আমার কাছে মনে হচ্ছে এই স্বপ্নটি অন্তত এই মুহূর্তে এটি খুবই আমার কাছে মনে হয় ফ্লপ একটি স্বপ্ন দেখা। অন্তত তাদের রাজনীতিতে একটু পাকাপোক্তা হওয়ার দরকার আছে, আরো 5-10 বছর তাদের আসলে রাজনীতির অভিজ্ঞতার দরকার রয়েছে, এবং তারপর আমার কাছে মনে হয় একটু একটু করে তাদের এগোনো উচিত বলে আমি মনে করছি। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতির চিন্তাটি যদি তারা বাদ দেয়, কিংবা তারা রাজনীতি চিন্তাটিকে সামনে রেখে যদি তারা মানুষের মন বুঝতে পারে এবং মানুষের পালস বুঝতে পেরে যদি তারা সামনে এগিয়ে যায়, তবে আমার কাছে মনে হচ্ছে তারা ভালো করবে। এবং একই সাথে যদি এই যে ত্রাণের যে টাকা, সেই টাকা কোন শিক্ষক, কোন ছাত্র, কোন ছাত্রীর নামে আছে, সেটি আসলে জনগণ খুবই নেগেটিভ ভাবে নিচ্ছে। এটি একটি শিক্ষকদের কমিটি গঠন করে যদি এই টাকাটি ওই কমিটির আন্ডারে থাকতো, আমার কাছে মনে হয় আরো বেশি ভালো হতে পারতো। এটি একজন ছাত্রী, নারী ছাত্রী, একজন পুরুষ ছাত্র এবং একজন শিক্ষক, এইভাবে আসলে এই টাকাটি, এত বড় একটি টাকা অ্যামাউন্ট, এত মানে একটি দেশের টাকা আসলে এইভাবে রাখা মোটেও উচিত নয় বলে আমার কাছে মনে হয়। অতএব দর্শক, এটি আপনাদের মতামত, আপনারা কি ভাবছেন যে মানে এখন এই মুহূর্তে যদি ব্যাংক স্টেটমেন্ট সামনে তুলে ধরা হয়, আশা করছি আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং আমিও চাইছি যে এই ব্যাংক স্টেটমেন্টটি বা একটি অডিট তুলে ধরা হবে, যাতে করে দেশের মানুষ সত্যটি জানতে পারবে, এবং আমিও চাই ছাত্ররা রাইট প্রমাণ হোক। ধন্যবাদ।